এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো তা হচ্ছে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। সেই শুনানি সকাল 11:30টার কিছু পর থেকে শুরু হয়েছে, মাঝখানে কিছুটা বিরতি, আবার 2টো থেকে শুরু হয়েছে সেই মামলা। এবং এখনো অবধি যে তথ্য সামনে আসছে তাতে সবথেকে গুরুত্বপূর্ণ, আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চাইল ইডি। আরেকবার জানিয়ে রাখি আপনাদের, আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চাইল ইডি। সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআই তদন্তের সওয়াল করা হলো ইডির তরফ থেকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো তোমার কাছ থেকে, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, আইপ্যাক মামলায় সিবিআই চাইছে ইডির দাবি হচ্ছে যেভাবে তদন্তকারী সংস্থা গিয়েছিল একটি অন্য বিষয়ে তদন্ত করতে, অর্থাৎ কয়লা পাচার চক্রে যে টাকা উদ্ধার হয়েছে বা যে টাকা রয়েছে সেই টাকা হাওলা মারফত বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোন কোন নির্বাচনে সেই টাকা ইউজ হয়েছে সেই বিষয় নিয়ে যখন তারা তদন্ত করতে গেছেন, ঠিক সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর অ্যাটাক আনা হলো। শুধু তাই নয়, তাদেরকে হ্যারাস করা হলো এবং যেসব অফিসাররা ছিলেন সেই সব অফিসারদের আই কার্ড পর্যন্ত দেখতে চাইলো কলকাতা পুলিশের সিপি এবং কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে সেই এলাকায় পৌঁছে গেলেন, তদন্তে বাধা সৃষ্টি করলেন। এলাকায় যা নথি পড়েছিল বা ডেটা পড়েছিল, যেটা তারা তখনও দেখে ওঠার সময় পাননি, ঠিক সেই সব ডেটা এবং নথি ওই ইডি অফিসারদের না জিজ্ঞাসা করে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে না বলে নিয়ে চলে এলেন। এবং এটা একেবারে অনৈতিক হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছে তারা সিবিআই দ্বারা। কেন সিবিআই চাইছেন, তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু এই ঘটনার মূল অ্যাকিউজ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রাজ্যের কোনো থানাতেই সঠিকভাবে তদন্ত হবে বলে মনে করছে না এই ইডি। সেই কারণেই তারা মনে করছেন সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে রাজ্যের আইনজীবী, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের আইনজীবী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। তারা একটা বিষয় নিয়ে খুব দাবি জানাচ্ছেন যে ইডি যে সময় মেল করলো যে তারা তদন্ত করতে যাচ্ছেন, তার অনেক আগে তদন্ত করতে সেখানে পৌঁছে গেলেন, ঘটনাস্থলে পৌঁছে গেলেন। 1, 2 হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে চেয়ারপারসন। আমি সেটাতে আসছি অভিরূপা, আমি সেটাতে আসছি। তার আগে একটা বিষয় একটু এখানে কনফার্ম করতে চাইবো তোমার কাছ থেকে, যে সুপ্রিম কোর্টে আজকে ইডিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তারা কেন গিয়েছিল, তারা বলছে এসআইআর এর কাজ করার জন্য। এইটা একটু তোমার কাছে প্রথমে জানতে চাই। এবং সেক্ষেত্রে ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে খুব স্পষ্টভাবে যে এসআইআর এর তথ্য সংগ্রহ করতে যাওয়া হয়েছিল, কিন্তু এসআইআর এর তথ্য তো ওয়েবসাইটেই পাওয়া যায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সেই আবেদন, দুটি আবেদনের প্রেক্ষিতে যে কথা বলা হচ্ছে, দুটি মামলারই গ্রহণযোগ্যতা নেই বলে মনে করছেন কপিল সিব্বল। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা তারা করতেই পারতেন, কেন তাড়াহুড়ো করে দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে এলো এবং সুপ্রিম কোর্টের সময় নষ্ট করছে, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন কপিল সিব্বল। পুরো ঘটনার তদন্ত এখনো হয়নি বা তদন্ত প্রিলিমিনারি পর্যায়ে রয়েছে, এরকম একটা সময় কেন চলে এলো সুপ্রিম কোর্টে, সেটাই আবেদন করা হয়েছে কপিল সিব্বলের পক্ষ থেকে। মামলার শুনানি রিসেস টাইমের আগে পর্যন্ত হয়েছে, আবার রিসেস টাইমের পর তার দুপুর 2টো থেকে আবার মামলার শুনানি শুরু হয়েছে। তো সুতরাং আবার আগামী সময় কি উঠে আসে সেই তথ্যাদিতে আদতে আদালত কতটা স্যাটিসফাই হয়, আদালত স্যাটিসফাই হয়ে কার কথায় স্যাটিসফাই হয়ে বা কার তথ্য পেয়ে স্যাটিসফাই হয়ে কার পক্ষে তার রায় দেন নাকি নয়া কোনো নির্দেশিকা দেন, সেটাই এখন দেখার বিষয়, যেটা বিচারপতিরা বারবার বলছিলেন। আমি আরেকবার একটু তোমার কাছে আসতে চাইবো এই বিষয়টা, যে কথা ইডি কেন গিয়েছিল সুপ্রিম কোর্টে, এই প্রশ্নের উত্তরে ইডির তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে এসআইআর এর নথি ইত্যাদির জন্য, কিন্তু সেটা তো ডিজিটাল প্রসেসে পাওয়া সম্ভব, এটা তো ওয়েবসাইট থেকে পাওয়া সম্ভব, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এটা আনার জন্য ওখানে যাওয়ার কোনো মানে হয় না। এই বিষয়টা যদি একটু আলোকপাত করো। দেখো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এসআইআর এর নথি এবং রাজনৈতিক যে নথিগুলো তারা রয়েছে, অর্থাৎ তাদের যে রাজনৈতিক কিছু গোপন নথি রয়েছে, সেই সব নথি নিতেই ইডির অফিসাররা ওখানে গিয়ে পৌঁছেছিল। সেই অভিযোগের ভিত্তিতে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগের ভিত্তিতে ইডির আইনজীবী তিনি আজকে স্পষ্ট জানিয়েছেন যদি এসআইআর এর নথি নিতে হয় তাহলে সেটা সম্পূর্ণ অনলাইনে রয়েছে, সেটা নেবার জন্য
ওই সংস্থার কাছে যেতে হয় না। এটা তারা কয়লা পাচার চক্রের তদন্ত করছে, সেই জায়গায় দেখা তাহলে গেছে এখানে খুব বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় হাওয়ালা মারফত প্রায় 20 কোটি টাকার লেনদেন হয়েছে। এই যে তথ্য বা এই যে বক্তব্য আজকে উঠেছে শুনানি পর্বে, সেটার কতটা গুরুত্ব রয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেটার সঙ্গেই বলা হচ্ছে যে এই কোটি কোটি টাকা যেটা পাওয়া গেছে এই হাওলার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগ পাওয়া গিয়েছে, এবং সেখানে এই সরকারি সংস্থা যার যোগ রয়েছে বলে মনে করছে ইডি, সেই কারণে এই সংস্থার কাছে তারা গিয়েছিলেন। তাদের থেকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে চিঠি করেছিলেন, যে সেই চিঠির উত্তর, ইডির চিঠির উত্তর ওই সংস্থা দেয়নি, অর্থাৎ আইপ্যাক দেয়নি। সেই কারণেই আইপ্যাকের সংস্থার যিনি কর্ণধার তার বাড়িতে এবং আইপ্যাকের অফিসে তারা হানা দিয়েছিলেন। তাদের এই কয়লা পাচার চক্রে হাওলা যোগ এবং কোথায় কোথায় সেই টাকা খরচ হয়েছে সেই যোগ খুঁজতেই তারা গেছিলেন। কিন্তু হঠাৎ করে তড়িঘড়ি এমন কি পরিস্থিতি ঘটলো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তুষার মেহতা, ইডির আইনজীবী, একেবারে সওয়াল জবাবের সমান। অভিরূপা, আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, যেখানে ইডির তরফ থেকে শুরুতেই বলা হয় যে তদন্তে বাধা দেওয়ার কথা, এবং এখানে স্পষ্টভাবে রাজ্যের পুলিশের ডিজিপিকে দিয়ে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এবং তার প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি তিনি যখন বলছেন যে ডিজিপির যাওয়া অস্বাভাবিক নয়, কোন কোন কারণে ডিজিপির যাওয়া অস্বাভাবিক নয়, সিংভির তরফ থেকে আজকে ঠিক কী কী বলা হয়েছে? অবশ্যই অভিষেক মনু সিংভি যে বিষয়টা তুলে ধরেছেন সেটা অন্যতম হচ্ছে যে একটা রাজ্যের মধ্যে একটা জায়গায় তদন্ত চলছে, সেটা কি কারণে কারা গিয়ে পৌঁছেছে নিরাপত্তার স্বার্থে সেখানে যাওয়া হয়েছে। এটা সরকারি সংস্থা বা সরকারের হয়ে এরা কাজ করে, এদের সরকারের অনেক তথ্য যা এদের কাছে থাকে সেই তথ্য যে বাইরে বেরিয়ে যাবে না সেটা দেখার দায়িত্ব রাজ্য পুলিশের। সেই কারণেই রাজ্য পুলিশের যিনি শীর্ষ কর্তা তিনি ওখানে গিয়ে পৌঁছেছেন। এতে অনৈতিক কিছু নেই, এবং তিনি তার রাজ্যে, তার দায়িত্বে থাকা রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো সময় নিরাপত্তার স্বার্থে যেতে পারেন, এবং যেটা তার দেখার কাজ নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই জন্যই তিনি গিয়েছিলেন। এবং যে আই কার্ড দেখতে চাওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, অনেক সময় ভুয়ো ইডি বা ভুয়ো সিবিআই এরকম অনেক জনকে দেখা যায়, তারা এসে বিভিন্ন সময় লুট করে নিয়ে চলে যায়। কে বা কারা এখানে তদন্ত করছেন সেটা জানা পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে, তাই আই কার্ড দেখতে চাওয়া হয়েছে এবং সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়েছে। ফলত এটা অনৈতিক নয়, এটা পুলিশের দায়িত্ব, তাই ডিজিপি সেই দায়িত্ব পালন করেছেন, এমনটাই জানিয়েছেন অভিষেক মনু সিংভি। ভোর 6:45 শুরু হয় তল্লাশি, এবং তারপরে রাজ্যের কাছে এই তথ্য আসে 11:30 নাগাদ। এই যে মনু সিংভির তরফ থেকে এই যে বয়ান বা এই যে বক্তব্য আজকে শুনানি পর্বে পেশ করা হয়েছে, এক্ষেত্রে কতটা তাৎপর্য রয়েছে এই বিষয়টি, মানে সময় এখানে কতটা ইম্পর্ট্যান্ট? অবশ্যই সময়টা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ইডি দাবি করছে যে আগেই তারা এই সংস্থা, আইপ্যাক যে সংস্থা, সেই সংস্থাকে চিঠি পাঠিয়েছিলেন যে তাদের কিছু হাওলা যোগ তারা লক্ষ্য করছেন, কয়লা পাচার চক্রে তাদের যোগ তারা মনে করছেন। এ ব্যাপারে তাদের কি বক্তব্য রয়েছে তারা জানা, কিন্তু সেই উত্তর দেয়নি। কিন্তু ইডি জানাচ্ছে যে ইডি অলরেডি রাজ্যকে ইনফরমেশন দিয়েই এসেছিল যে তারা তদন্ত করতে পারে, অর্থাৎ এই যে তদন্ত হচ্ছে বা এই যে তদন্তের সঙ্গে এই নামের, এই আইপ্যাকের নাম যোগ হয়েছে, সেটা তারা আগেই ইন্টিমেট করেছিলেন। তাহলে যদি নক করা এরকম একটা পরেও তড়িঘড়ি 6:30 সময় বা 6টার সময় তারা তদন্ত করতে গেছেন, এবং 12টার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছে গেলেন, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ তদন্তের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তার টিম নিয়ে গিয়ে পৌঁছে গেলেন, পুলিশ কর্তারা সেখানে থাকলেন, ফলত সেই জায়গায় এটা অনৈতিক বলে মনে করেছেন, এবং এটা শাসক দল নিজের অধিকার লঙ্ঘন করে, নিজের ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করেছেন বলে মনে করছেন ইডির অফিসার। এই পুরো যে মামলা একেবারে ব্যতিক্রমী, যেটা রাজুর তরফ থেকে বলা হচ্ছে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যে কথা বলছেন যে এই মামলা একেবারে ব্যতিক্রমী, তার ব্যতিক্রমী বলার পেছনে কি কি কারণ রয়েছে, কেন এটাকে ব্যতিক্রমী বলছেন, সেক্ষেত্রে কি ব্যাখ্যা? দেখো, ব্যতিক্রমী বলার অন্যতম কারণ হচ্ছে এই ঘটনা
যে ঘটনাটি 8 তারিখ সকলে দেখলো এবং ইডির অফিসাররা পঞ্চনামায় যে ঘটনাটির কথা জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ যে ঘটনাটির কথা জানিয়েছেন, সেই ঘটনাটি বিরল থেকে বিরলতম। তার কারণ একটা রাজ্যে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেব অনুযায়ী অর্থাৎ আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তাদের তদন্ত করার জায়গা রয়েছে এবং সেই পূর্ণ স্বাধীনতা তারা পান। ফলত স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাদেরকে এই পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে। তাহলে এরকম একটা পজিশনে তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সে মতো অবস্থায় রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের প্রধান কর্মকর্তারা তারা চলে গেলেন সেখানে এবং আইন না মেনে বা সংবিধান না মেনে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে প্রবেশ করে তাদের যা জিনিসপত্র তা ইডির অফিসারদের দাবি যে তারা সেটা তখনও দেখেননি বা সেটা তখন তারা তদন্ত মধ্য পর্যায়ে চলছে, এমতো অবস্থায় তারা গিয়ে বেশ কিছু ডেটা, বেশ কিছু ল্যাপটপ, বেশ কিছু কাগজপত্র তারা নিয়ে চলে এলেন এবং যে ল্যাপটপ নিয়ে এলেন সেটা প্রতীক জাইনের ল্যাপটপ বলে দাবি করা হচ্ছে। তো সুতরাং এই গুরুত্বপূর্ণ জিনিস, প্রতীক জাইনের ল্যাপটপে যে এই তথ্য পাওয়া যেত একথা বলাই বাহুল্য, সেই কারণে ইডি দাবি করছে যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং এই যেহেতু সাংবিধানিক অধিকার রয়েছে ইডির বা তদন্তকারী সংস্থার, সেটাকে উপেক্ষা করে কিভাবে একটা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান এই ধরনের কাজ করতে পারেন, সেই কারণেই এটা বিরলতম ঘটনা বলে মনে করা হচ্ছে। একটা বিষয় এখানে অভিরূপা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে কথা বলা হচ্ছে যে হাইকোর্টে এই মামলাটা করা যেত কিনা, কারণ হাইকোর্টে প্রথমে মামলা হয়েছিল, তারপরে আমরা দেখলাম যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলাটা নিয়ে আসা হলো। রাজ্যের তরফ থেকে কিন্তু এখনও এই দাবি করা হচ্ছে যে হাইকোর্টে এই মামলাটিকে নিয়ে যাওয়া হোক। একটু যদি এই বিষয়টা জানাও। ঘটনাটি ঘটেছে হাইকোর্টের জুরিসডিকশনে, সুতরাং সেই মামলা হাইকোর্টে আসবে, সেটাই স্বাভাবিক। হাইকোর্টে ইডি এসেও ছিল, আমরা যেটা জানি বা আমাদের তথ্য অনুযায়ী হাইকোর্টে ইডি পিটিশন ফাইল করেছিলেন। 8 তারিখের ঘটনা ঘটেছিল। 8 তারিখ দুপুরবেলায় তারা প্রথমে নক করেছিলেন বিচারপতিকে, বিচারপতি মামলাটি নেননি। কিছু ত্রুটিগত সমস্যা ছিল, অর্থাৎ কাগজের কিছু সমস্যা ছিল, সেই ত্রুটির জন্য মামলাটি প্রথমে নেননি। পরে বিচারপতি বলেছিলেন যে আপনারা ত্রুটি পূরণ করে আসুন, আমি মামলাটি গ্রহণ করব, অবশ্যই সেটা দেখে নেব। কিন্তু সেই ত্রুটি পূরণ করতে তাদের একদিন সময় লাগলো। 9 তারিখ ইডি, তার আগে আমরা জানি যে 8 তারিখ বিকেলবেলায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা একটি মামলা একই ঘরে রুজু করলেন এবং 9 তারিখ যখন মামলাটি শুনানির জন্য রাখা হলো, সেই সময় ইডি এসে তার নিজের কাগজপত্র দিয়ে এবং সঠিক কাগজপত্র দিয়ে তারা মামলাটি রুজু করলেন। সুতরাং 9 তারিখ ইডি কিন্তু মামলার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছিলেন এবং মামলার অ্যাপ্লিকেশন করার পর সেই মামলা শুনানির জন্য রাখা হলো দুপুরবেলা 2:30টার সময়। দুপুরবেলা 2:30টার সময় যখন শুনানি কক্ষে উপস্থিত হলেন অনেকেই, তারপরে দেখা গেল চরম বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলার ফলে বিচারপতি বারবার অনুরোধ করার পরেও যখন সেই বিশৃঙ্খলা থামলো না, তখন তারা উঠে চলে গেলেন, বিচারপতি উঠে চলে গেলেন। ফলত মামলা অ্যাডজন হয়ে গেল, মুলতবি হয়ে গেল এবং ইডি কিন্তু তখনও কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের, ভারপ্রাপ্ত চিফ জাস্টিসের কাছে অ্যাপ্লিকেশন করে যাচ্ছিল যে অন্য বেঞ্চ তাদেরকে দেওয়া হোক বা অন্য বিচারপতির দায়িত্বে যাতে এই মামলাটি শোনানোর জন্য দেওয়া হোক, এবং তারা মামলাটি শোনাতে চায় এবং মামলাটির দ্রুততা রয়েছে, গুরুত্বপূর্ণতা রয়েছে। তো এই ঘটনা করার পর চিফ জাস্টিস বিষয়টির সঙ্গে হস্তক্ষেপ করলেন না। বিচারপতি বললেন, অ্যাক্টিং চিফ জাস্টিস, তিনি বললেন 14 তারিখে যেমন মামলা রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ, সেরকমই মামলা শুনানি হবে। এমতো অবস্থায় ইডি সুপ্রিম কোর্টে গেল, 2টি পিটিশন ফাইল করলো। তুমি যখন অভিরূপা এই হাইকোর্টের প্রসঙ্গটা উল্লেখ করছোই, তখন একটা বিষয় তাহলে এখানে তো আনতেই হয়, সেটা হচ্ছে ইডির তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল যে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। আজকে সুপ্রিম কোর্টে যখন এই শুনানি চলছে, তখন এই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে কি আবারও? হ্যাঁ, অবশ্যই, এবং আবারও বলা হয়েছে, তুষার মেহতার পক্ষ থেকে বলা হয়েছে এবং SB রাজুর পক্ষ থেকেও 2টি মামলা, যেহেতু বলছিলাম বারবার, 2টি মামলার ক্ষেত্রেই তুষার মেহতা উল্লেখ করেছেন যে আমরা কোনো এমন কিছুই সিজ করিনি, মানে একটা কাগজ পর্যন্ত সিজ করা হয়নি, যেটা তারা বলছিলেন যে সিজ করা হয়েছে, সিজ করা সম্পত্তির, যেটার জন্য তুষার মেহতা বারবার বলছেন যে কলকাতা হাইকোর্ট সেই কারণেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করেছেন
বা সেটাসাইড করেছেন, সেটার অন্যতম কারণ হচ্ছে আমরা কিছুই সিজ করিনি। আমরা সিজ করার পর্যাতেই তখন ছিলাম না, যে সময় তদন্ত চলছিল সেই সময়, যে সময় মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছেন বা তার সঙ্গে আরও যারা আনুষঙ্গিক যারা ছিলেন তারা গিয়ে পৌঁছেছেন, সেই সময় তদন্তের একেবারে প্রিলিমিনারি পর্যায়ে চলছিল। তো সুতরাং তার আগেই গিয়ে ডেটা বা কাগজপত্র বা ল্যাপটপ এগুলো তারা নিয়ে চলে এসেছেন। সুতরাং সিজ করার মতো কিছু জিনিস তারা ছিলই না। তার আগেই মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছেন। ফলে তো এই দুটো বিষয় তোলা হয়েছে। আর কিছুক্ষণ পরেই অবশ্যই সুপ্রিম কোর্টেও মামলার শুনানি চলবে এবং তারপর আরো নয়া কি তথ্য দেয় ইডি, সেটাই এখন দেখার বিষয়। বেশ, অভিরূপা আমি আসবো তোমার কাছে। তার আগে এই মুহূর্তে আরও কিছু আপডেট আমাদের কাছে এসছে, একটু সেদিকে নজর রাখবো। হাইকোর্টের শুনানিতে যে সওয়াল কপিল সিব্বালের তরফ থেকে করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর হয়ে সওয়াল। আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই নিয়ে বক্তব্য রেখেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে হাজরা সভায় বলেছিলেন যে আমি চেয়ারপারসন হিসেবে ওখানে গেছি, দলের চেয়ারপারসন হিসেবে। এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর হয়ে সওয়াল করেছেন আজকে কপিল সিব্বাল। ইডির তল্লাশির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভোটের আগেই কেন অভিযান, প্রশ্ন তুলছেন কপিল সিব্বাল। নির্বাচনের গোপনীয় ডেটা সেখানে ছিল, প্রার্থীদের নিয়েও অনেক তথ্য ছিল। কয়লা দুর্নীতিতে 2024 সালের 24শে ফেব্রুয়ারি শেষ স্টেটমেন্ট রেকর্ড হয়। নির্বাচনের আগে কেন তাহলে এই অভিযান? সব তথ্য কম্পিউটারে ছিল। অর্থাৎ এর আগে, অর্থাৎ যেদিনকে এই ঘটনা ঘটলো, প্রতীক জৈনের বাড়িতে চেয়ারপারসনের পৌঁছানো, তারপর সেখান থেকে অফিসে যাওয়া, সেই সময় যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আজকে সে কথাই কিন্তু সুপ্রিম কোর্টের সামনে আনা হচ্ছে। অর্থাৎ তথ্য হাতানোর অভিযোগ। দলের যে ভোট কুশলী সংস্থা আইপ্যাক, তাদের কাছ থেকে কোনো তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। তার মানে এখানে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এই বিষয়টা কি কোথাও জুড়ে যাচ্ছে অভিরূপা? কি মূল্যায়ন? দেখো, এই তোমার এই কথাটার অনুযায়ী একটুখানি আগে যদি আমরা চলে যাই, রিসেস টাইমের আগে কিন্তু এই তথ্য নিয়ে বারবার অভিষেক মানু সিংভি যে দাবি করছিলেন, সেই সময় তুষার মেহতা এবং এসবি রাজু, তারা দুজনেই ইডির পক্ষের আইনজীবী, তারা দুজনেই কিন্তু দাবি করেছেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সেদিন যায়নি এবং সেটা রাজ্যকে জানানো হয়েছিল মেল মারফত। কিন্তু তারপরেও রাজ্যের এরকম অসহযোগিতা, ফলত এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা যে দাবিটা করছেন, সেটা যে কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই বিচার করবেন বিচারপতিদ্বয়। তবে আপাতত এর আগেই কিন্তু জবাবে জানিয়ে দিয়েছেন তদন্তকারী সংস্থা ইডি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা যাননি। তারা শুধুমাত্র কয়লা পাচার চক্রের হাওলা যোগ সেটা প্রমাণ করতে বা সেটার প্রমাণ পেতে বা সেটা আদতে এই সংস্থার সাথে কোনো যোগ আছে কিনা সেটা প্রমাণ পেতেই তারা গিয়েছেন। সঙ্গে থাকো অভিরূপা। কুণাল ঘোষ, তার যে বক্তব্য সামনে আসছে, সেখানে উনি বলছেন যে ইডির আইনজীবীরা তথ্য বিকৃত করছে, তথ্য বিকৃত করে সুপ্রিম কোর্টে সেগুলো পেশ করছে। কুণাল ঘোষের এই বক্তব্য শোনাবো, দেখুন কি বলেছেন কুণাল ঘোষ। কিছু কিছু তথ্য এমন আসছে যে ইডির আইনজীবী বলছেন বাংলায় নাকি কোনো নির্বাচন নেই এখন। কি পাবো? অর্থাৎ তৃণমূল যে অভিযোগটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে প্রতিবাদী ভূমিকায় গেছেন দলনেত্রী হিসাবে, সেটা এতটাই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য কারণ যে ইডি দিশাহারা হয়ে বিকৃত তথ্য, বিভ্রান্তিকর তথ্য বলছে বাংলায় নাকি নির্বাচন নেই। প্রশ্ন, 2020 বা 2021 সালের মামলা এতই যদি জরুরি হয়, 5-6 বছর আপনারা ঘুম থেকে উঠে ভোটের মুখে জানুয়ারি মাসে যে সংস্থায় যাচ্ছেন, যারা আমাদের প্রচারের সহযোগী, যাদের কাছে আমাদের প্রচারের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে, মুখ্যমন্ত্রী সেটা তথ্য ভান্ডার প্রচারে ভোটের মুখে বিজেপির হাতে চলে যাচ্ছে, প্রোটেক্ট করতে গেছে। আর ইডি নাকি আজকে সুপ্রিম কোর্টে বলছে বাংলায় কোনো নির্বাচন নেই। অর্থাৎ তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন, সেই লজিকের চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে। কিছু অভিরূপা, টেকনিক্যালি আইনি একটা বিষয়, সেখানে সম্পূর্ণভাবে রাজনীতি ঢুকে গেল, এটা কিভাবে দেখা হচ্ছে?
আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তবদা, স্বাগত জানাই আপনাকে। একটু জানার চেষ্টা করব যে কুণাল ঘোষ, আজকে আপনি জানেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আর কুণাল ঘোষের একটা প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, যেখানে বলছেন যে ইডির আইনজীবী তথ্য বিকৃত করে সুপ্রিম কোর্টে পেশ করছে। ইডির তরফ থেকে এই কথা নাকি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন কোনো নির্বাচন নেই। বিস্মিত চোখে, বিস্মিত দৃশ্যেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের মন্তব্য কুণাল ঘোষ করছেন যে এই মুহূর্তে সত্যি কোনো নির্বাচন নেই পশ্চিমবঙ্গে। কুণাল ঘোষের বোঝা উচিত এটা সুপ্রিম কোর্ট, ওটা ব্যাংকশাল কোর্টের প্রাঙ্গণ নয় যেখানে প্রিজন বেঞ্চ চাপে ছিল। তো কোর্টের প্রসিডিং হচ্ছে জজেরা সমস্ত কিছু শুনে তাদের লিগ্যাল অ্যাকিউমেন্ট অ্যাপ্লাই করে তারা একটা জাজমেন্ট দেবে। তো আলটিমেটলি এগুলো হওয়ার আগে এই ধরনের মন্তব্য, সেটা সমস্তটাই খুব অনভিপ্রেত। আমরা ইন্ডিয়ান মিনওয়াইল সুপ্রিম কোর্টের শুনানিটা শুনছিলাম যখন, তাতে করে রাজ্য সরকার এবং মানে বেঞ্চের মধ্যে, রাজ্য সরকারের আইনজীবীদের বেঞ্চের মধ্যে যে কথোপকথন সেগুলো আমরা দেখেছি। বেঞ্চ তাদের অ্যাঙ্গুইশ এক্সপ্রেস করেছে বারবার এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। তো আলটিমেটলি একটা মামলা চলাকালীন মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য এগুলো অনভিপ্রেত, এগুলো কোনো মাথামুন্ড নেই। যা কিছু আছে সমস্তটাই তো মামলা হচ্ছে অন রেকর্ড, যারা যারা যে কথাগুলো আছে বলছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া বলছে, তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে, বা অন্যান্য পার্টি যারা আছে তারা বলছে। এর মধ্যে এখানে বেগানা স্বাধীন আব্দুল্লাহ দিওয়ানার মতন এই কুণাল ঘোষের মন্তব্য করা খুব একটা প্রয়োজন বলে আমার মনে হয় না। সব ব্যাপারে মন্তব্য করতে হবে এরকম তো বিষয় না, যখন বড়দের ব্যাপার ছাড়া ছোটদের কথা বলতে নেই। তো এখানে তো কুণাল ঘোষের প্র্যাকটিক্যালি কোনো স্টেক নেই, তো কেন এইসব ব্যাপারে কথা বলতে চাই? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো কথা বলছেন না, তার পিসি এত কিছু করলো, কিছু করছে, সবকিছু হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন কোনো কথা বলছে? এটা অনেকের অনেক রকম চোখে হয়তো দেখবে, কিন্তু আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কুণাল ঘোষের শেখা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে কৌস্তবদা। কৌস্তব বাগচি, বিশিষ্ট আইনজীবী, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন। টেলিফোনে কথা বলছিলাম অভিরূপার সঙ্গে। অভিরূপা যেরকমটা জানার চেষ্টা করছিলেন যে টেকনিক্যালিটিস পুরো সম্পূর্ণ এটার সঙ্গে আইনি কিছু পরিভাষা, আইনি এটার সঙ্গে যুক্ত, তার মধ্যে যেভাবে রাজনীতি ঢুকে যাচ্ছে, কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? রাজনীতি অবশ্যই ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন, সুতরাং এই মুহূর্তে রাজনীতির যে একেবারে সরাসরি প্রবেশ ঘটছে এমনটা কিন্তু বলা যায় না। তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা বারবার দাবি করছেন রাজ্যের আইনজীবী, পশ্চিমবঙ্গের আইনজীবী, তিনি দাবি করছেন। তো সেটা আদতে রাজ্যের এই দাবি কতটা মান্যতা পাবে সুপ্রিম কোর্টের কাছে, সেটা অবশ্যই দেখার বিষয়। আর কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হবে যে আদতে রাজ্যের এই আবেদন মান্যতা পেল কিনা, নাকি ইডির আবেদনের মান্যতা পেল, সেটা অবশ্যই সময় বলবে দেবারত। এবং এখন শুনানি চলছে, শুরু হয়ে গিয়েছে। তো শুনানি শেষেই বোঝা যাবে স্পষ্ট যে আদতে এইসব কোনটা মান্যতা পেল আর কোনটা পেল না। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। কুণাল ঘোষ, তার আরও একটা প্রতিক্রিয়া আমাদের কাছে রয়েছে, একটু দেখাবো বা শোনাবো আপনাদের। কি বলেছেন কুণাল ঘোষ, দেখো। সম্পূর্ণ অনৈতিকভাবে ইডি তারা বিজেপির নির্দেশে যে কাজটা করেছে, আর এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ন্যারেটিভটা তুলে ধরতে চাইছে, সে দুটো কিন্তু এক নয়। কहीं पे নিগাহে कहीं पे নিশান। তাহলে 5-6 বছর বাদে বিধানসভা নির্বাচনের মুখে আইপ্যাকের অফিসে তল্লাশি কেন, যেখানে আইপ্যাক প্রথমত মামলার সময় আইপ্যাকের কর্তা ছিলেন প্রশান্ত কিশোর, তাকে কিছু করা হলো না। এলো এখন প্রতীক জৈনের কাছে, যে সংস্থা এই ইলেকশনে আমাদের প্রচারের উপদেষ্টা বা সহযোগী সংস্থা, তাদের কাছ থেকে আমাদের তথ্য ভান্ডার তুলে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি ঘুরপথের ইডিকে অপব্যবহার করে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অল ইন্ডিয়া, তিনি তার দলের তথ্য ভান্ডার রক্ষা করতে তিনি প্রতিবাদ করে জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে আদালতে গিয়েছে। সেখানে আমাদের আইনজীবীরাও রয়েছেন।